তারাও এই তারেক রহমান সাহেবের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়া, সেখানে তার রিসিপশন, তার প্রেজেন্টেশন, তার বক্তব্য, মানে এখানে আসলে অতীতে যারাই গেছেন তাদের সঙ্গে তুলনা করলে ভালো বলতে হবে, খারাপ বলতে হবে না। বিশেষ করে ম্যাডাম প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রীর যে স্ত্রী, ওনাকে তো আসলে ফার্স্ট লেডি বলা যাবে না, প্রধানমন্ত্রীর সহধর্মিণী। তো তার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তার যে স্ত্রী, তার যে রসায়নটা, এটা আমাদের আসলে খুব ভালো লেগেছে এবং এটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ভদ্রমহিলার নাম সম্ভবত আজিজা। তো আজিজা আমাদের এশিয়াতে ওনার মতো তো ডিপ্লোম্যাটিক ভদ্রমহিলা, এশিয়া কেন সারা ওয়ার্ল্ডেই, মানে যাকে বলে ওনার মতো একটা সংগ্রামী ডিপ্লোম্যাটিক মহিলার দ্বিতীয় জন্য। আপনি জানেন যে উনি অনেকদিন উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং উনি এই আনোয়ার ইব্রাহিম যতদিন, আমার গা কাটা দিচ্ছে, আর যতদিন জেলে ছিলেন পুরো সময়টা স্বামীর পক্ষে মাঠে থেকে প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করেছেন। সি ইজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং একটা সময় দেখা গেল যে মাহাথির মোহাম্মদ সাহেবের সঙ্গে এই আনোয়ার ইব্রাহিমের যে সম্পর্কটা, যে দাকুমরা, এটাকে একটা রিজনেবল পর্যায়ে উনি নিয়ে আসলেন এই আজিজা। ফলে ওখানে তিনি বয়স্ক, যথেষ্ট বয়স্ক, এবং তার সঙ্গে জুবাইদা রহমানের যে অ্যাটাচমেন্টটা, মানে মনে হলো যে একজন মা তার সন্তানকে যেভাবে স্নেহ করেন, ওইভাবে স্নেহে তার সঙ্গে দেখলাম। যে এটা আমার কাছে মনে হয় যে রাজনীতিতে যদি তারেক রহমান সাহেব টিকে যান, জুবাইদা রহমান সাহেব টিকে যান, তাহলে এই রিলেশনটা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমান সাহেবের সঙ্গে যতটাই সম্পর্ক, তার সাথে আজিজের সঙ্গে জুবাইদা রহমানের যে সম্পর্ক, এটা রসায়নটা আগামীতে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিস ইজ ওয়ান। 2 নম্বর হলো যে এই আজিজে এবং তাদের একটা সুন্দর মেয়ে আছে, সেও কিন্তু পলিটিক্যালি ভীষণ ম্যাচিউরড, এবং সেই মেয়েটার সঙ্গে যদি ভবিষ্যতে এই জাইমা রহমানের একটা ভালো রিলেশন হয়ে যায়, তাহলে আগে যেমন শেখ হাসিনা তার পরিবার কেন্দ্রিক একটা বলয় গড়ে উঠেছিল, জয়ের সঙ্গে ভুটানের প্রেসিডেন্ট, মানে এখন যিনি মানে রাজা আছেন, তার ক্লাসমেট, পুতুলের সঙ্গে অনেকের ভালো সম্পর্ক, এরকম একটা সম্পর্ক যদি জাইমা রহমান, জুবাইদা রহমান, তারেক রহমান এদের সাথে হয়ে যায় মালয়েশিয়ার মাধ্যমে, এটা আমার কাছে একটা মনে করি যে বাংলাদেশের যার মাধ্যমে হোক না কেন, আলটিমেটলি তো কান্ট্রি টু কান্ট্রি। এবং এই মুহূর্তে পৃথিবীর যে কজন স্মার্টেস্ট, আমার পছন্দের তালিকায় সবচেয়ে স্মার্টেস্ট মানে পলিটিশিয়ান আমার কাছে আসলে আনোয়ার ইব্রাহিমকে মনে হয়। তিনি যেভাবে ধর্মবেত্তা, সেইভাবে শিক্ষিত, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অসাধারণ ইংরেজি বলেন এবং তার জ্ঞানের গরিমা। তার সঙ্গে তারেক রহমান সাহেবের যে কোনো বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান সাহেব ওখান থেকে অনেক কিছু শিখে আসতে পারবেন। কয়জন লোক পাঠালেন ডাজ নট ম্যাটার, কিন্তু আমাদের দেশের একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি এরকম একজন লোকের সাথে গিয়ে একটা রাষ্ট্রীয় প্রোটোকলে 24 ঘন্টা থেকেছেন। এই 24 ঘন্টা তিনি যা কিছু শিক্ষা গ্রহণ করবেন, এটা আমাদের মনে করি যে ওনাকে আগামীর দিনে উনি জাতিসংঘে যাবেন, পরবর্তী বিদেশ ভ্রমণ যাবেন, এবং এই ভ্রমণটা করার ফলে তার যে কনফিডেন্সটা বেড়েছে, এই কনফিডেন্সটা না বাড়িয়ে তিনি যদি প্রথমে সরাসরি দিল্লি যেতেন বা সরাসরি চীনে যেতেন, আপনারা তো জানেন না, আমরা যারা মানে পলিটিক্স করে আসছি, প্রথম যখন আমাদেরকে কেউ স্যালুট দিয়েছে, ইটস এ ডেঞ্জারাস থিং, আমাদের হাত পা কাঁপে। হ্যাঁ, পুলিশ দিল বা আর্মির স্যালুট দিল। আমি তো কী বলবো, যখন বঙ্গভবনে গেলাম, এই আমার পাশে একজন মেজর সাহেব আছেন, তো ফার্স্ট করলো কি, এরকম আমার একটা দামি গাড়ি বলেছিল, পোশাক আশাক ছিল, ব্রিগেডিয়ার সাহেব হয়তো মনে করছে যে আমি গোয়িং টু বি মিনিস্টার, মানে সেদিন মন্ত্রীর শপথ হবে। তো আমি এমন পোশাক আশাক ভাবসাব নিয়ে গেছি, উনি মনেই করেছেন যে আমি আসলে মন্ত্রী হয়ে যাব। সে 2009 সনে বঙ্গভবন, সে আমাকে এমন জোরে একটা দোতলা স্যালুট দিল। নর্মালি হাত দিয়ে পা দিয়ে ব্রিগেডিয়ারে দেয় না, তাদের এরকম হাত উঠায়। আমার কাছে মনে হলো যে আমার সাথে আমার চাচা ছিলেন, তিনি, আমি মন্ত্রী হইনি কিন্তু উনি ধর্মমন্ত্রী হলেন, উনি অন্তত 4 থেকে 5 গজ দূরে লাফ দিয়ে চলে গেছে। বাবা, কাজটা হইলো কি? হ্যাঁ, এই আমাকে এইভাবে দিল কেন, এরকম দরকার ছিল কি? তো হয় কি, এরকম প্রোটোকলের মধ্যে পড়লে ওই যে প্রধানমন্ত্রী হাঁটছে, পাশ দিয়ে হাঁটছে, ওই যে ভো ভো করে ধরেন সামরিক মিউজিক বাজছে, তারপর শেষে ওই যে তলোয়ার, হাতে তলোয়ার দিয়ে তার সামনে সামনে এগুলো করছে, এই জিনিসগুলো অ্যাবজর্ব করা কিন্তু এত সোজা নয়। তো মালয়েশিয়া থেকে তিনি যেটা অ্যাবজর্ব করে গেলেন, চীনে গিয়ে দেখবেন যে সেটা মানে যাকে বলা হয়, এটা তার জন্য বেটার হবে। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা বলে দিচ্ছি যে এটা কত ডেঞ্জারাস, মানুষজন হাসবে। আমি একবার জাপানের স্টেট গেস্ট হিসেবে আমি বললাম যে দেখো, আমি তোমাদের সম্রাটের সঙ্গে দেখা করতে যেতে চাই। তো বলে যে তোমার এটা ঠিক হবে না, সম্রাটের সাথে এটা আমি পারবো না, আর তুমি এই ধরনের চিন্তা করো না। বলে যে ওখানে যেতে হলে, তার সঙ্গে দেখা করতে হলে প্রচুর প্রোটোকল দিতে হয়, এবং যে কোনো রাষ্ট্রপতিও যদি তার সাথে দেখা করতে হয়, অ্যাটলিস্ট আমরা তাকে 2 দিন 3 দিন 24 ঘন্টা পর্যন্ত তাকে আমরা ওই প্র্যাকটিস করাই। বলে আমি বললাম কেন, ওখানে এরকম করা কেন? বলে যে ওখানে পরিবেশটা এরকম, এর আগে এক লোক এসে সেন্সলেস হয়ে পড়ে গেছে।
তো যার জন্য মানে ওই যে জাপানের সম্রাটের সাথে দেখা করতে গিয়ে তার প্রোটোকল দেখাতে গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। ইটস নট সো ইজি। তো সেই দিক থেকে আমি মনে করি তার যে মালয়েশিয়ার যে অবস্থা, সেখান থেকে তিনি চায়নাতে গেছেন, তিনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আরও হবেন। তো থিংস ফর দ্য বেস্ট, ভালোটা চিন্তা করি না, দেখে কি হয়। জি, আমি জনাব ডেলিজ খান আপনার কাছে আসি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত হবে এবং সেই প্রত্যাশাটাই কিন্তু আমরা রেখেছিলাম এবং কিছুটা হয়েছে যদি বলতে চাই। শেখ হাসিনাকে ভারতে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগ সরকারের অতি ভারতমুখী যে নীতি ছিল সেটাই কাউন্টার দেওয়ার জন্যই কি দিল্লিকে বেছে না নেওয়ার ক্ষেত্রে এটা প্রভাবক হিসেবে কাজ করেছে কিনা? প্রথম সফরের ব্যাপারে জি, ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক রনি ভাই। ইটস এ ম্যাটার অফ রিয়েল অনার ওনার সাথে স্টেজ শেয়ার করা। থ্যাংক ইউ। এভরিথিং ইট ইজ এ লার্নিং, আলহামদুলিল্লাহ। তো আপনি যেটা বললেন, অফকোর্স এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্টের দরকার ছিল, বিকজ ট্র্যাডিশনালি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ভারত সফর দিয়ে শুরু করেন, বৈদেশিক সফর যেটা আছে, বিকজ রাষ্ট্র মানেই হচ্ছে পররাষ্ট্র সম্পর্ক বজায় রাখা। তো সেদিক থেকে ভারতে একটা প্রত্যাশা ছিল, ইনভাইটেশন কিন্তু ভারত থেকে ছিল, চীন থেকেও ছিল এবং একই সাথে মালয়েশিয়া থেকেও ছিল, পাকিস্তান থেকেও আসছে। সো এখানে যেটা খুব ব্যালেন্স করা দরকার ছিল যে কোথায় ফার্স্টে সফর করবে, এবং এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনাও ছিল। অনেকে মজা করে বলছে যে মিস্টার তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার সফর ইউকে থেকে শুরু করতেও পারেন, কারণ দীর্ঘদিন ওখানে ছিলেন। তো ওখান থেকে করলে পরে, আর যেহেতু আমরা ব্রিটিশ কলোনি ছিলাম এক সময়, ওখান থেকে শুরু করলে পরে কারোর আপত্তি থাকবে না। ফান অ্যাপার্ট, আপনি যদি প্রিসাইজলি এখানে জিওপলিটিক্সটা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে চায়না না ইন্ডিয়া কোথায় আগে সফরে যাবে, এটা কিন্তু রিয়েলি একটা বড় প্রশ্ন ছিল। মালয়েশিয়া সফরটা সেদিক থেকে বাফার হিসেবে কাজ করছে। কেন কাজ করছে? কারণ ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশের যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা বেশ স্ট্রেইনড। এবং আপনি যদি গত 54 বছরের ইতিহাস দেখেন, তাহলে রাইট নাও সম্ভবত ওই ফেজটা আমরা পার করতেছি, যে ফেজে ইন্ডিয়ান হেজিমনি যেটা আছে, এটা আমাদের বাংলাদেশিদের কাছে সবচেয়ে বেশি পরিষ্কার। এখন আপনি রাস্তায় যান, একটা রিক্সাওয়ালা ভাইকেও যদি জিজ্ঞেস করেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কী করে, ও স্পষ্ট বলে দিবে যে ও আমাদের 54টা নদী আছে, এই নদীর উপরে বাঁধের পর বাঁধ দিয়ে নদী সব বন্ধ করে দিচ্ছে। আপনি কয়টা বাঁধের নাম বলবেন? ফারাক্কা, গজলডোবা, ডুম্বুর, তারপর হচ্ছে টিপাইমুখী, একটার পর একটা বাঁধ দিচ্ছে এবং বন্ধ করে দিচ্ছে নদীগুলা। আপনি গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন যে ছোটবেলার স্মৃতিতে তার কি নদী ছিল, আর এখন সেই নদীগুলো এখন কোথায় আছে? নাই। আপনি আমাকে একটা কাপ দিয়েছেন, কিন্তু ওপর থেকে কফির যে পটটা আছে, ওই পটটা খালি হয়ে গেছে, তাহলে এই কাপ রেখে লাভ নাই। সুতরাং আমরা জানি এখানে তিস্তা ব্যারেজ করি আর পদ্মা ব্যারেজ করি, পানি যদি না আসে তাহলে আমাদের এগুলো করে লাভ নেই। আমাদের পানি যখন আসবে না নদীতে, তখন সমস্যা হয় কি আপা, যে নদীতে শুধু পানি আসে না, সাথে পলি আসে। এই পলিটা এসে কিন্তু মোহনাতে পুশ করার কারণে এই যে স্যালাইনিটি যেটা আছে, এটা অনেকটা কমে, প্লবনাক্ততা যেটা আছে। এখন যখন বাঁধ দিয়ে দিচ্ছে, তখন যখন স্বল্প পরিমাণ পানি দেয়, তখন পলি কম আসে। পলি কম আসলে হয় কি, একটা ড্রেনে যখন আপনি প্রচুর পানি না দেন, তখন ড্রেনে ময়লা জমে। আর হঠাৎ করে যখন আবার পানি বেশি দিবেন, তখন ড্রেন উপচে পড়ে। বাংলাদেশে এই কাহিনীটাই হচ্ছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া একটা অত্যন্ত পরিকল্পিত পানি সন্ত্রাস, যেটা হাইড্রো হেজিমনি বলি আমরা, সেটা পরিচালনা করছে, এবং এটা রেকর্ডেড, এটা ডকুমেন্টেড। দ্বিতীয়ত যে সমস্যা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা 4096 কিলোমিটার দীর্ঘ, এবং এই বর্ডারের অনলি 300 to 400 কিলোমিটার তারকাটা বেড়া দেওয়া বাকি, পুরোটা তারকাটা বেড়া দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন এই যে রাষ্ট্রদূত মহাশয় যিনি আসলেন, এসে তো চমৎকার করে বললেন যে এক আকাশ এক বাতাস, অথচ নদী কিন্তু এক হইল না, নদী কিন্তু বাদ দিয়ে ফেলছেন আপনি। এক আকাশ এক বাতাস, কিন্তু কাঁটাতারে বেড়া দিয়েছেন আপনি এই জায়গায়। ওই যে বলে না, ওই যে বন্দুক দেখাকে প্যার করেগা, মানে প্রেমও করবে আবার বন্দুক দেখে হুমকিও দিচ্ছে এই জায়গায়। এই হচ্ছে রিলেশন আমাদের দুইজনের মাঝখানে। আপনি দেখেন, এই বিএসএফ নামে যে একটা বাহিনী আছে, এই বাহিনী হচ্ছে ভারতের একমাত্র বাহিনী যেটা পাকিস্তানের এগেইনস্টে মানে সীমান্ত রক্ষার দায়িত্ব দিয়ে তৈরি হয়েছিল। ওদের বার্মার এগেইনস্টে যে সীমান্তরক্ষী বাহিনী আছে, এটার নাম হচ্ছে আরাকান রাইফেলস। চীনের এগেইনস্টে যে বাহিনী আছে সীমান্ত রক্ষার জন্য, তাদের নাম হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। ভুটান এবং নেপালের এগেইনস্টে আছে হচ্ছে এসএসবি। ঠিক আছে, শুধুমাত্র পাকিস্তানের এগেইনস্টে ছিল বিএসএফ, যেটা পরে বাংলাদেশের সাথে রয়ে গেছে। বাংলাদেশে কিন্তু ইভ্যালুয়েশন হয়েছে, বিডিআর, তার আগে ছিল ইপিআর, এখন বিজিবি। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই বিএসএফ যখন পাকিস্তান বর্ডারে ডিউটি দেয়, তখন তাদের অপোজিটে থাকে হচ্ছে পাকিস্তান রেঞ্জার্স। পাকিস্তান রেঞ্জার্সের আপনি গুগল করেন, রেকর্ডেড ইতিহাসে এখন পর্যন্ত একটা মানুষকে গুলি করে মারে নাই। বাট বাংলাদেশে গত 20 বছরে 1200+ মারছে। গত মাসে লাস্ট মারা গেছে খাদেম, লালমনিরহাটের। তো ফেলানির লাশ তো ঝুলাইছেই। আর থার্ডলি যেটা হচ্ছে যে
শেখ হাসিনা এবং পুরা মনে করেন যে আওয়ামী লীগ ক্যাবিনেটের মেইন যে ক্যারেক্টারগুলো আছে এগুলো সব কটাকে ইন্ডিয়া অ্যাসেট হিসেবে ইন্ডিয়াতে রেখে দিয়ে এবার বাংলাদেশের সাথে রিলেশন করতে চাচ্ছে। এইরকম একটা স্ট্রেইন পরিস্থিতিতে আর যদি ইকোনমির কথা বলি, ট্রেড অ্যান্ড কমার্সে 11 বিলিয়ন ব্যবসা ওরা করে, আমরা করি 2 বিলিয়ন, তাও 2 বিলিয়নের ভিতরে আপনি নন টেরিফ ব্যারিয়ারের পর ব্যারিয়ার দেওয়া আছে। রনি ভাই ব্যবসায়ী মানুষ খুব ভালো মতো জানে এটা, ঠিক আছে? কারণ আপনি একটা ব্যাটারি পাঠাবেন, রহিনা আফরোজের ব্যাটারি, তাদের বিএসটি টাইপের যে অর্গানাইজেশন আছে এটা ক্লিয়ার করে না। এইরকম একটা পরিস্থিতিতে ইন্ডিয়াতে ফার্স্ট ভিজিটে যাবে তারেক রহমান এখনো বোধহয় এতটা দুর্বল পলিটিশিয়ান হন নাই। সো তার জন্য এখন একটা মানে বাফার দরকার ছিল। মালয়েশিয়া ওয়াজ গুড। মালয়েশিয়ায় আমাদের সমস্যা আছে। মালয়েশিয়ার বাজারে ধরেন ৭৬,০০০ টাকা দিয়ে সরকারি খরচে লোক যাওয়ার কথা, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে লোক যায়। এই যে মাঝখানে যে ভূতে টাকা খায়, এটা তো তারেক রহমানের দেখার দরকার আছে, তাই না? এবং ব্যয় কমানোর জন্য উদ্যোগ নেওয়ার সো কথাও কিন্তু তিনি বলেছেন। এই জন্য ওই আমাদের 8 লাখ শ্রমিক থাকে মালয়েশিয়ার বাজারে, সুতরাং জেলেও আছে অনেক। জেলে আছে প্রচুর, যারা মনে করেন যে এই যে সিন্ডিকেট গুলো আছে এদের দৌরাত্মের কারণে তারা জেলে আছে। সুতরাং তারেক রহমান স্টার্টেড ফাইন আই থিঙ্ক। আর এরপরে চায়না যেহেতু যাচ্ছে, চায়নার সাথে যাইতেই হবে, কারণ অলরেডি ইন্ডিয়া বলতেছে যে রংপুর নিয়ে নিবে। তারা কি ডেঞ্জারাস কথা বলতেছে দেখেন আপনার, তারা বলতেছে যে রংপুরকে $10 বিলিয়ন দিয়ে আমাদের কাছ থেকে কিনে নিবে। এই বিষয়টাতে আমি আসছি। আমি যদি গোলাম মাওলা রনি আপনার কাছে আসি আবার, যে সীমান্ত জুড়ে পুশিনের সমস্যা নিয়ে উত্তেজনা যেখানে রয়েছে এবং দ্বিপাক্ষিক অনেক অমীমাংসিত বিষয় কিন্তু রয়ে গেছে, এই যে প্রধানমন্ত্রী প্রথম সফর মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন, অর্থনৈতিকভাবে যদি আমি বলি যে চীন ও মালয়েশিয়ার দিকে বেশি আরো মনোযোগী হওয়ার ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন পড়বে কিনা? প্রথমত হলো যে আমাদের দেশের সরকারগুলো প্রায় সব ক্ষেত্রে থাকে নির্মম, নিঃসঙ্গ এবং একাকী। সরকারের কোনো বন্ধু থাকে না। যখন একটা মানুষ ক্ষমতায় চলে যায়, মুহূর্তের মধ্যে সবাই মনে করে এ একটা চোর, টাউট, বাটপার, সারাক্ষণ রাষ্ট্রের টাকা খায়, এ ওই ওখানে বসে বসে আমাদের জনগণকে শোষণ করে। তো এই মন মানসিকতা থেকে আমাদের জনগণকে বের হয়ে আসতে হবে। আমরা রাজনীতির স্বার্থে ঠিক ভারতের মতোই আমরা করতে পারি, পাকিস্তান দরকার নেই, ভারতের মতোই করতে পারি। ভারতে দেখুন নরেন্দ্র মোদী সম্পর্কে খোদ বিজেপির মধ্যে যে সমালোচনা হয়, এই যে নরেন্দ্র মোদী নারী কেলেঙ্কারি, এটা নিয়ে কিন্তু বাইরের লোক কেউ বলেনি। হ্যাঁ, সুব্রমণিয়াম স্বামী, সাবেক মন্ত্রী, সেই কিন্তু সংসদ সদস্য, সে তার দলের প্রধানমন্ত্রীকে বলতেছে এই ভদ্রলোক যে একটা ভণ্ড সাধু, এই বিয়ে করে নাই, কাজ করে না, সে ওই বিভিন্ন মেয়ের সঙ্গে এই খারাপ কাজ করে তাদেরকে মন্ত্রী বানাচ্ছে। তো বুঝলেন সেখানে ডেমোক্রেসিটা কতটা স্ট্রং। এর বাইরে কংগ্রেসের যারা লোকজন আছে, অন্যান্য যারা লোকজন আসছে, আপনি দেখবেন পার্লামেন্ট দেখলে দেখবেন যে ধুয়ে দিচ্ছে। কিন্তু যখন বাংলাদেশের ব্যাপার আসে বা অন্য কোনো যে কোনো ন্যাশনাল ব্যাপার আসে, সবগুলো কিন্তু একসাথে বসে যায়। এমনকি ধরেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে বা দেবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী একা দেয়নি। সে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে, সবাই এসেছে এবং সবাই তাকে মানে সমর্থন দিয়েছে যে না, আমাদের তাকে সমর্থন দেওয়া উচিত। ঠিক সেম কাজটি বাংলাদেশের সীমান্নার ব্যাপারে, সীমান্তের ব্যাপারে, যে কোনো রাষ্ট্রের হেজিমনির ব্যাপারে, আধিপত্যের ব্যাপারে আমাদের সেই জনগণের মধ্যে আমরা যারা আপনি আমি আছি, আমাদের আসলে এতটুকু আত্মমর্যাদাবোধ থাকা উচিত যে একজন সরকার, সেটা তারেক রহমান, আমার রাজনীতির কারণে তারেক রহমানকে আমার খুবই অপছন্দ, তার দলকে আমার আরও অপছন্দ। আচ্ছা, সামহাও জনগণ ভোট দিয়েছে, সে চালাচ্ছে, আমরা তার সমালোচনা করছি, কিন্তু যখন সে দেশের বাইরে চলে যাচ্ছে, সে তো আমাকে রিপ্রেজেন্ট করছে, আমার দেশকে রিপ্রেজেন্ট করছে। কাজেই তাকে সম্মান জানানো, মর্যাদা জানানো, এটা আমার জন্য একটা পবিত্র আমানত। এই আমানত হিসেবে আল্লাহ আমাকে একটা স্বাধীনতা দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন। যখনই আমি আমার এই রাষ্ট্রে আল্লাহ যাকে ক্ষমতায় বসাচ্ছেন, সেটা শেখ হাসিনা বসুক আর বঙ্গবন্ধু বসুক আর তারেক রহমান বা খালেদা জিয়া বসুক, আমি তাকে দেশের ভিতরে, দেশের মাটিতে, আন্তর্জাতিক অঙ্গনে তাকে আমি ছোট করছি। এই মন মানসিকতা থেকে যদি আমাদের জনগণ বের হয়ে আসতে না পারে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে যে ঘটনাটা বিএসএ পাকিস্তান সীমান্তে তাদের যে ওয়েস্টার্ন ফ্রন্ট আছে, সেই ওয়েস্টার্ন ফ্রন্টে বিএসএফ যে কাজটা গত 70 বছরে সাহস পায়নি, সেই কাজটা এখানে 1200 লোককে তারা পাখির মতো গুলি করে মারছে। এর মূল কারণ হলো যে আমাদের জনগণ, আমাদের মধ্যে অসংখ্য বেঈমান, মুনাফেক, মির্জাফর আছে। তা আমি মনে করি যে একটা পরিবর্তনের রাজনীতি হচ্ছে। এই বিষয়গুলো আমাদের আসলে মানে কোনো রাজনৈতিক দল দিয়ে হবে না। এখানে যদি শেখ হাসিনা হতো, তার আমলে তো অনেক মানুষকে মেরে ফেলছে, তার আমলে তো অনেক ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে হয় কি যে আমার মনে করি যে সীমান্তের ব্যাপারে, জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের জনগণকে আরও সচেতন হতে হবে, ঐক্যমত হতেই হবে। এই যে যেমন ধরেন আমাদের আকাশ বললো, বাতাস বললো, আচ্ছা উনি তো বললো না যে আমাদের এক নদী, হ্যাঁ আমাদের এক ফল, আমাদের সুন্দরবন এক, এগুলো কিন্তু উনি এভাবে বললো না। তো আমাদের দেশের যে বললো যে দেখেন এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের যারা রয়্যাল বেঙ্গল টাইগার, তারা সীমানা মানে না, হ্যাঁ তারা সকাল বিকাল ঘোরাফেরা করে। একবার ভারতে যাচ্ছে, একবার বলছে অনেক বাঘের বউ
ভারতে থাকে, অনেক ভারতীয় বাঘের মানে মহিলা বাঘ তার স্বামী বাংলাদেশে থাকে, ওদের মধ্যে দাম্পত্যে কোনো কলহ হচ্ছে না, আমরা কেন এখানে বসে কলহ করবো? এটা ইট কুড বি এ ভেরি গুড স্যাটার, এবং এটা সুন্দরবনে ঘটে। কিন্তু একবার হঠাৎ করে দেখা গেল যে মানে একটা বাঘ নিয়ে একটা বিদেশি কোম্পানি সেন্সাস মানে ওরা জরিপ করলো, জরিপ করে দেখা গেল যে এই বছর ভারতের বাঘ বেড়ে গেছে, মানে বাচ্চা বাঘ বেশি প্রসব করেছে, কিন্তু বাংলাদেশের বাঘ কমে গেছে। কারণ কি? পরে দেখা গেল যে বাংলাদেশের যে পুরুষ বাঘগুলো তারা এখানকার মহিলাদের সাথে প্রেম না করে ভারতীয় বাঘের সাথে প্রেম করেছে। ইটস এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, তো এরকম ঘটনা হয়তো ঘটে, তা এটা আমাদের সীমান্তও ঘটতে পারে। তাই জন্য হয় কি, বাঘের মধ্যে ভারতীয় বাঘেরটাও দেখেন ওরাও ঠিক মদ্দির মতো চালাক। হ্যাঁ, খুঁজে খুঁজে সেখানে হানি ট্র্যাপ ফেলে আমাদের বাঘগুলোকে নিয়ে যাচ্ছে। একই ঘটনা কিন্তু দেখেন আমাদের এই সমাজেও ঘটনা ঘটছে। প্রকৃতিতে যে ঘটনা ঘটছে, আমাদের এই সমাজের বড় বড় যারা বাঘ, রাজনীতিবিদদের মধ্যে বাঘ, তাদেরকে বিভিন্নভাবে হানি ট্র্যাপে ফেলে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে কাউকে দালাল বানিয়ে ফেলেছে, কাউকে মুনাফিক বানিয়ে ফেলেছে, কাউকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলেছে। এখন আমার আশেপাশে অনেক বড় বড় লোক আছে যারা ভারত বিরোধী কথা বলে, কিন্তু তারা যে দিল্লির দালাল নয়, তারা যে মোসাদের এজেন্ট নয়, তারা যে রয়ের এজেন্ট নয়, আমরা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছি না। তো এই জিনিসগুলো বন্ধ করতে আমাদের যেটি দরকার সেটি হলো দেশপ্রেমিক জনগণ তৈরি করা। আমাদের আবহাওয়া, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের সংস্কৃতি, এগুলো নিয়ে আমরাই গান গাইব, আমাদের কোনো ভারতীয় গান দরকার নেই। তো এই জায়গাতে আমি মনে করি তারেক রহমান সাহেব যদি চেষ্টা করেন ভারতীয় হেজিমনির বিরুদ্ধে কোনো একটা কিছু করার জন্য, আমাদের দেশের সাথে, আমরা ভারতের সাথে কোনো বিরোধিতা করতে চাই না। ইভেন ভারতীয় আধিপত্যবাদ থাকুক, একটা বড় রাষ্ট্র, তারা তো আধিপত্যবাদ থাকবে, আমরা তাদের সাথে পারবো না, যেটা পারবো না তার সাথে আমরা কেন গন্ডগোল করতে যাবো? কিন্তু আমার যেটা আছে সেটা তুমি একেবারে আমার শেষ সম্বলটুকু নিয়ে যাবে, এটা তো হয় না। তো এই জায়গাগুলোতে যদি আমরা জাতীয় একটা ঐক্যমত্য থাকি, আমি মনে করি এখানে বিএনপির পরিবর্তে যদি জামাত ক্ষমতা আসে, জামাতের পরিবর্তে যদি আবার আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের পরিবর্তে যদি এনসিপিও আসে, তাহলে ফলাফল ভালো হবে। আর যদি দেখা গেল একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে ক্ষমতায় বসায় দেন, আর মানুষের পাবলিকের চরিত্র যদি এরকম হয়, তাহলে ওই যে চিড়িয়াখানায় যেটা বসে আছে না ডোনাল্ড ট্রাম্প, ওর যে পারফরমেন্স, এর চেয়ে বেশি পারফরমেন্স কিছু একটা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে বিএনপির একজন সংসদ সদস্য জিএম সিরাজ, তিনি জাতীয় সংসদে বলেছেন, কোট আনকোট যদি বলি, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে, একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দুবাবু, তাকে থামান। এই যে বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা বলছি, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা যখন আঞ্চলিক রাজনৈতিক নেতার বক্তব্যগুলো আমরা যখন দেখি, খুবই উস্কানিমূলক বক্তব্য কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি, এটি কি কূটনৈতিকভাবে আমাদের দেশের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে? বা এই যে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা যখন শুভেন্দুবাবুকে থামানোর কথা বলছে, আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের কি ইঙ্গিতটা দেয়? ধন্যবাদ। আমি গোলাম মোল্লা রনি ভাইয়ের বাঘের গল্প থেকে শুরু করি। জি, বাঘের একটা ক্রাইসিস আছে। ক্রাইসিস হচ্ছে ওর যত ক্ষুধাই লাগুক আর ওর যত খাবার না পাক, ও আসলে ঘাস খায় না। ঠিক আছে? তো বাংলাদেশের এখন সমস্যা হয়ে গেছে, বাংলাদেশে তো বাঘ এখন ঘাস খেতে পারতেছে না। সমস্যাটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ফার্স্টলি আপনি লক্ষ্য করবেন যে ইন্ডিয়ান পাতি নেতা যারা আছে আমাদের আশেপাশে, তারা এখন বাংলাদেশে হুমকি দেয় যে বাংলাদেশে গাঁজাপট্টি বানায় ফেলবে। গাঁজাপট্টি মানে তো উই আন্ডারস্ট্যান্ড। তো এটা শুনলে পরে আপনার কাছে মনে হবে ইটস এ পলিটিক্যাল রেটোরিক, বাট যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না সেটা হচ্ছে সিকিউরিটি ওয়াইজ নামে একটা ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনে একজন ভারতের প্রথম সারির চিন্তাবিদ, সামরিক চিন্তাবিদ, তার নাম হচ্ছে ভারত কর্ণাদ, তিনি একটা লেখা লিখছেন। আর স্বরাজ্য ম্যাগাজিনে আরো দুইজন, একজন হচ্ছে মিস্টার জয়দীপ আর একজন হচ্ছে আর জগন্নাথন। আলোচনা সংক্ষিপ্ত করার সুবিধার্থে বলি, ওরা তিনজন মিলে যে ডিজাইনটা দিছে সেটা হচ্ছে লুইজিয়ানা পারচেজ বলতে একটা ঘটনা ঘটছে ইতিহাসে কানাডা এবং আমেরিকার মাঝখানে, যে লুইজিয়ানা অঙ্গরাজ্য যেটা আছে এটা বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে। আচ্ছা, এরকম আলাস্কার ক্ষেত্রে ঘটছে। আলাস্কা এক সময় রাশার ছিল, রাশা পরে কিছু ডলারের বিনিময়ে এটা বিক্রি করে দিছে ইউএস এর কাছে। একই পদ্ধতিতে উনি বলছে যে $10 বিলিয়ন বাংলাদেশকে অফার করা হবে রংপুর বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক আছে? এখন বুঝতে হবে রংপুর কেন চাচ্ছে, কারণ রংপুরের ঠিক উপরেই আছে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর হচ্ছে একটা জায়গায় এসে 17 থেকে 22 কিলোমিটার চওড়া মাত্র। এই চিকন যে পাইপলাইনটা আছে এটা হচ্ছে লাইফ লাইন বিটুইন মেইনল্যান্ড ইন্ডিয়া এবং সেভেন সিস্টার্স। ঠিক আছে? এই লাইফ লাইনের ঠিক ওপরেই, নিচে যেরকম আমরা আছি, ওপরেই হচ্ছে তিব্বত। তিব্বত হচ্ছে চাইনিজ কন্ট্রোলে আছে, এবং চায়না ওই ইন্ডিয়া যেটা ফিল করে, যেটা ধরেন ওয়ার গেমিং যখন আমরা করি তখন আমরা এই জিনিসগুলো করতে পারি, যে
চায়না যদি কখনো, এর আগে 1962 সালে একবার চায়না ইন্ডিয়াকে আক্রমণ করেছিল, করে অরুণাচলের একটা বড় অংশ দখল করে ফেলছিল আর আকসাই চীন দখল করে ফেলছিল। অরুণাচলের যে অংশটা তারা দখল করে ফেলছে এটার নাম হচ্ছে এখন সাউথ তিব্বত, ঠিক আছে, আর আকসাই চীন তো আছেই ওখানে। তারপরে টানা 30 দিন ইন্ডিয়াকে মারার পরে ইন্ডিয়া যখন পরাজয় বরণ করে নিছে তখন তারা যুদ্ধ থামাইছে এবং তারা এই লাইন ড্র করছে, এর ভেতরে আর ইন্ডিয়া ঢুকতে পারে না এখন। পরবর্তী যে যুদ্ধটা হবে চায়নার সাথে ইন্ডিয়ার, তখন ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটা কাট অফ হয়ে যাবে এবং সেই জন্য অলরেডি চাইনিজ অ্যাসেট ওখানে পজিশন করা হয়েছে তিব্বতের এই সাউদার্ন পার্টে। এই থ্রেটের কারণে তারা জানে যে যখনই চায়নার সাথে গন্ডগোল লাগবে তখন এই পাইপলাইনটা সিভিয়ার হয়ে যাবে। সামরিক পরিভাষায় আপনার যখন একটা এলাকা আটকা পড়ে যায়, এটাকে তো আপনার ছাড়াইতে হবে, এটার জন্য ছাড়ানোর জন্য আপনার কাউন্টার অ্যাটাক করতে হয়। কাউন্টার অ্যাটাক করার জন্য আপনি তো তিব্বত হয়ে আসতে পারবেন না, হয়তো চায়না আছে, তাই নিচ দিয়ে যেতে হবে, নিচ দিয়ে গেলে আপনাকে রংপুর হয়ে যেতে হবে। সো রংপুর যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে তাদের বাফার হিসেবে দরকার, ঠিক আছে। এই বাফার হিসেবে তাদের 150 কিলোমিটার জায়গা লাগে। আপনি এই টার্নিং মুভটা দেওয়ার জন্য একটা ডিভিশন নিয়ে প্রায় 150 কিলোমিটার মতো জায়গা লাগে। এই জন্য তারা টার্গেট করছে যে ছলে বলে কৌশলে প্রথমে টাকা দিবে, টাকা না দিলে পরে আই কোট মানে মিস্টার কারনাথ, যে উনি বলছে দিস ইজ দ্য হাই টাইম টু পিঞ্চ বাংলাদেশ টু টেক ওভার রংপুর ডিভিশন, আনকোট। তো এই জায়গাটা উনি বলতেছেন যে এটা যদি সে আমাকে বিক্রি না করে তাহলে আমাকে এটা দখল করে নিতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে আর জগন্নাথন সাহেব যিনি আছেন উনি বলছেন যে 1947 সালে মুসলমান হিন্দুর ভেদে যেহেতু দুইটা দেশ ভাগ হয়েছে তাহলে এখন কেন হইতে পারবে না। এখন যেটা করা হবে, রংপুর দখল করব আমরা, দখল করার পরে রংপুরে যে 1.5 কোটি মানুষ আছে মুসলমান তাদেরকে আমরা ঢাকার দিকে পাঠিয়ে দিব, আর সারা দেশে যে 1.5 কোটি হিন্দু আছে তাদেরকে আমরা রংপুরে প্লেস করব। এইটা একটা ভ্যাসেল স্টেট হবে হচ্ছে ইন্ডিয়ার। আর মিস্টার জয়দীপ বাবু যেটা বলছে উনি আর একটু ডেঞ্জারাস, উনি বলতেছেন যে শুধু রংপুর কেন নিব, আমি তো ফেনী যেটা আছে ওদের যেরকম চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর, আমাদের ফেনী হচ্ছে আমাদের চিকেন স্নেক। ওরা বলছে ত্রিপুরা থেকে ফেনী দিয়ে কাট করে পুরো চট্টগ্রাম নিয়ে নিব, তাহলে এদিকে চট্টগ্রাম বিভাগের আর ওদিকে রংপুর মিলে 5টা জেলা দিয়ে আমরা আলাদা বাংলাদেশ 2 করব, যেটা হচ্ছে হিন্দু বাংলাদেশ হবে এটার নাম, ঠিক আছে, অ্যান্ড হিন্দু হোমল্যান্ড হবে এটার নাম। এই হচ্ছে তাদের ইন্টেলেকচুয়ালদের পরিকল্পনা। এটা কিন্তু যেন তেন ওই যে গাজাপট্টি বানায় ফেলবে শুভেন্দু অথবা হেমন্ত বলতেছে তা না, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে তারা যে প্ল্যানটা করছে এটা 3টা স্টেপ প্ল্যান বলে এটাকে, প্রবলেম রেসপন্স সলিউশন, ঠিক আছে। এবং এটা করে কোন ভিত্তিতে? R2P-র ভিত্তিতে। R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট যে ইন্টারন্যাশনাল ক্লজটা আছে জাতিসংঘে, তারও আগে থেকে এটা ইউজ হয়েছে। ফার্স্ট ইউজ করছে সম্ভবত হিটলার। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, তিনি বলেছেন যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশের কথা। আপনার কথার প্রসঙ্গে কিন্তু সেটি চলে আসে এবং আমি এখানে যুক্ত করতে চাই যে প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফরের ঠিক আগ মুহূর্তে দেশের সার্বভৌমত্বকে আঘাত করে এ ধরনের বক্তব্য দেওয়া কি আসলে পরিকল্পিত কোনো উস্কানি ছিল? অসংখ্য ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। এবং বাংলা অভিধানে সম্ভবত নতুন একটা শব্দ যোগ অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে চৈতালি। চৈতালি শব্দের বাংলায় আবিধানিক অর্থ হচ্ছে বাংলাদেশি হইয়া যেই নাগরিক অন্য দেশের নাগরিকত্ব অথবা বাংলাদেশের ভেতরে ভিন্ন প্রদেশ গড়ার ষড়যন্ত্র করে তাকে বলা হয় চৈতালি, এবং যে এগুলা করে তাকে বলে চৈতালি করা। তো এই জায়গায় আপনি যেটা বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে, ইউ আর ভেরি কারেক্ট অন দ্যাট। ষড়যন্ত্রটা আমি এর আগের আলোচনায় তো তাদের ইন্টেলেকচুয়ালদের কথাটা বলেছি, এবার আমি আসি ষড়যন্ত্রটা শুরু কিভাবে হচ্ছে এবং কিভাবে এটা বিস্তারিত হচ্ছে। R2P-র কথা যেটা বললাম যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এটা একটা ক্লজ আছে। এই ক্লজের আন্ডারে হিটলার সুদেতানল্যান্ড নামের চেকোস্লোভাকিয়ার একটা অংশ আছে, সেই অংশে কিছু মাইনরিটি জার্মান থাকতো, সেই মাইনরিটি জার্মানদেরকে উদ্ধার করার প্লি দিয়ে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এই প্লি দিয়ে সে চেকোস্লোভাকিয়া দখল করে ফেলছিল। এই R2P-র ক্লজ দিয়ে ন্যাটো বাহিনী লিবিয়াতে আক্রমণ করে এবং গাদ্দাফিকে হত্যা করে। এই R2P-র ক্লজ দিয়ে রাশিয়ার পুতিন ক্রাইমিয়া দখল করছিল এবং এখনো দখল করে রাখছে। এই R2P-র ক্লজ দিয়ে ভারত সিকিম দখল করছিল, ঠিক আছে। তো এই একই প্রেসক্রিপশন এখন বাংলাদেশের এগেনস্টে তারা করার চেষ্টা করতেছে এবং এটা 3টা টিয়ারে করা হয়। ফার্স্টে হচ্ছে প্রবলেম, দ্বিতীয়ত হচ্ছে রেসপন্স, তৃতীয়ত হচ্ছে সলিউশন। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ফার্স্টে এটা প্রমাণ করতে হবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে 1:10 এমপ্লিফাই করতে হবে যে বাংলাদেশে মাইনরিটি প্রসিকিউশন চলতেছে, ঠিক আছে।